সায়ন একাদশী একটি গুরুত্বপূর্ণ বৈষ্ণব একাদশী, যা আষাঢ় মাসের শুক্লপক্ষে একাদশী তিথিতে পড়ে। এই দিনে ভগবান বিষ্ণু যোগনিদ্রাতে যোগঘুমে যান এবং 4 মাস পর প্রবোধিনী একাদশীতে আবার জাগ্রত হন। এই সময়কে চতুর্মাস্য বলা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব সায়ন একাদশী কোন সময় পড়ছে এবং কতক্ষণে শেষ হচ্ছে, এর উপবাস কতক্ষণ থাকা দরকার, কী খাবার খাওয়া প্রয়োজন, কী খাবার খাওয়া একদমই উচিত নয়, এবং সায়ন একাদশীর মাহাত্ম্য সম্পর্কে সম্পূর্ণই আলোচনা করব আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশানটি অন করে রাখবেন। তো চলুন আজকে জেনে নিয়ে যাক সায়ন একাদশী কোন সময় থেকে শুরু হচ্ছে। 6 জুলাই 2025 সন্ধে 6টা 55 শুরু হচ্ছে সায়ন একাদশী। এই একাদশী শেষ হবে 7 জুলাই 2025 সন্ধে 8টা 35। পাবন উপবাস ভঙ্গ সময় 8 জুলাই সকাল 5টা 20 থেকে 8টা 20 সন্ধে আগে পর্যন্ত। তো বন্ধুরা, এবারে জেনে নিয়ে যাক এই একাদশীতে আমাদের কী খাওয়া চলে। এখানে এই একাদশীতে ফলমূল, আপেল, কলা, পেঁপে, আঙুর ইত্যাদি, সাবুদানা, লাউ, কুমড়ো, শসা, দুধ, দই, চিনি, মধু, শাক যেমন পালং শাক, লাউ শাক নিরামিষ, গোল আলু, মিষ্টি আলু, সেদ্ধ লবণ এবং সাধারণ লবণ, এইগুলো আমাদের এই একাদশীতে গ্রহণ করা চলবে। যে সমস্ত খাবার খাওয়া চলবে না সেগুলো হলো অন্ন, চালজাত খাবার, ডাল, ছোলা, মুসুর, রসুন, পেঁয়াজ, মাছ, মাংস, ডিম, তামসিক খাবার, ভাজা মশলাদার ঝাল, মনে বিষ, রাগ বা দুঃখ, মানসিকভাবে পবিত্র থাকতে হয়। এখন আমরা জেনে নেব এই একাদশীর মাহাত্ম্য কী। এই একাদশী থেকে চতুর্মাস্য শুরু হয়। ভক্তদের জন্য ব্রত উপবাস সংযমের 4 মাস। বিশ্বাস করা হয় এই দিনে বিষ্ণু দেবতা ক্ষীরসাগরে যোগনিদ্রায় যান এবং এই 4 মাসে কোনো শুভ কাজ, বিবাহ, গৃহপ্রবেশ ইত্যাদি সাধারণত করা হয় না। এই একাদশী পালন করলে জীবনে পাপ ক্ষয় হয় ও বিষ্ণুর লোক লাভ হয়। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম কি? এর মহিমাই বা কী তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথাগুলো আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রতই নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্তই উপশক। যেই ব্যক্তি সেই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশীর ব্রত না করে তাকে নরকগামী হতে হয়।
আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী সায়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশরের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মহাত্মা নামে একজন রাজর্ষি ছিলেন, যিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। এই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ কোনো কিছুই ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় হঠাৎ দৈবদু বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রের সাহা সধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদপাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবান অয়নের নিবাস। তাই ভগবানের আরেক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র পরিবর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়েই প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি ও কল্যাণ সাধন হয়। রাজা মহাত্মা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষী খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে আগমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরাস ঋষির সাথে সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ করলেন ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্যযুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাই তাকে হত্যা করলেই সকল দোষী দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তি, আমি কিভাবে তাকে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষে সায়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন। ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রবনা শকানির্ণী। হে রাজন, পূজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলেই রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য। ভবিষ্যতোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে একাদশীর এই মাহাত্ম্য বর্ণিত আছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর
এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আজকের মতো বিদায় বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও শেষে সকলেই একবার কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ। নারায়ণ শ্রী বিষ্ণুর জয়। রাধে রাধে।